রূপশ্রীর গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভাল্লুকের চামড়া, বাঘের মুখ ভাল্লুকের মুখ বাঁধানো। ঘরগুলো দেখে মনে হবে ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভাল্লুক ও বুনো শিয়রের তো লেখাজোখা নেই। তাছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর, পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা, না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়েই চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই লোকটি কে? উপেনবাবু যেন ভয় পেয়ে বলে উঠল, হ্যাঁ, কই কে? ঘাবড়াবেন না, ওই আধবুড়ো লোকটি কে? উনি? বলুন না। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি বড় কেউকেটা নন। ওর শিকারযোগ বই পড়েননি? 3টে এডিশন হয়ে গেল। আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য যে কোনো কালে চাল কলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভাল্লুকের শিকার কিভাবে হয় সে গল্প করলেন। রাতে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোনো জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারেন। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাবলী যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতিরসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষা মুখর শ্রাবণ রাত্রিগুলো এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও কি ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন না? বারে, এ আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রে ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি। ও কিরকম মন্ত্রতন্ত্রের? সব বাজে, ভুয়ো। ও বাজে একদম। আমি একেবারে এতটা যেতে রাজি নই। মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরাজি লেখাপড়া শিখেও এই সব মানেন। এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হলো। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই মন্ত্রতত্ত্ব সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এইসব গল্প শোনবার উপযুক্তই বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গার ট্যাঁকে আমাদের বজরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাগ্নে শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে এসে সেখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর। দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যেই সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফর্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি ওঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না
এই সব খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতন প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্যলতা, কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্না রাত্রে এই বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি সূর্য ওঠার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকুলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তাহার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিঁদুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হলো সমাজে, তাই আর হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর। কিন্তু একটা কথা, সবটা শেষ না হয়ে গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ, বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন। অনেক দূরে চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করার নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানিকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বনঝোপের মধ্যে থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে গেলাম। ডিঙির হিন্দু মাঝি বলে উঠল, রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, আহ, চুপ কর সবাই। কে ওখানে? ক্ষীণ স্বরে সবাই বললে, বাবু আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল ঝোপের পাশেই বসে আছি। সত্যি এতক্ষণে লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর স্বর অশরীরীর কণ্ঠ মিশ্রিত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার লোকটাকে সবাই দেখতে পেলে। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে। ওকে আগেও দেখা গিয়েছিল, এবার বুঝলাম। কিন্তু আলো ছায়ায় জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতন দেখাচ্ছিল। আমরা দস্তুর মতন অবাক হয়ে গিয়েছিলাম ওকে এখানে একা বসে থাকতে দেখে। সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন, এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে। গরিব লোক। কথাটার ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় ডর করলি আমাদের চলে। আমারে একটু নৌকায় তুলে নেন বাবু। কাল রনঘাটের ট্যাকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? কালরন ঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগেই আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললেন, নেবেন না বাবু। ডিঙির নিয়ম জানেন তো, সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড় অপয়া। বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। শ্যামাচরণ বাবু রেগে গিয়ে বললেন, তোদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চল ওকে। আর এরপরে কি কথা চলে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাঘ আনবার মন্তর জানি কি না, তার সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছিলেন। শ্যামাচরণবাবু বললেন, হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো? না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে এসছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস পাবে। বাবু, আপনার দয়া। ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। ও কথাই বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণবাবু বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে জানি। তুমি সে দলের নও। আপনাকে আগেই বলেছি বাবু, মন্তর আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো।
নিধিরামবাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ঝোপের মধ্যে বসে হাঁড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারীর বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সেই জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? তারপর শুনুন, আমি ঘুণ শিকারী মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পিছনে কি খাটুনিটাই মশাই তাকে শিকার করতে হয়। জঙ্গল ঠ্যাঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো, সে যা কষ্ট মশাই। আর সেই জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন তো। 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তারা আপত্তি করবে? ঠিক কথা বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে হয়ে গেল। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাতের খাবার সঙ্গে করেই আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণবাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্তরের কথা শুনছেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনবার জন্য। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্তরের সাধনা করাই তার কাজ। আরও কত কি সব বাজে গল্প। সারাদিন খেটে খুঁটে রাতে যে একটু ঘুমবে তার উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হয়নি তাও নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গা খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসার হেতু কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তো শিকার করা চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা, দেখা যায় কি না যায়। ছোট্ট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি তো জঙ্গলে চড়ুই ভাতু করতে আসনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তিনি তৈরি হয়ে থাকেন। এবং গল্প শুরু করার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না, গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললুম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরার জন্য নয়। বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো তারপরে। আমার এই গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলেছি। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সেই রাত্রেই বুঝতে পারা গেল কি ভয়ঙ্কর জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণবাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখে দেখতেও পাবে না কোনো দিন একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি। এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত যশ। সকালে রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। 1/2 মাইলটা দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতলবাদিয়ার ডাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার এই বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে। মাঝি দুজনকেও সঙ্গে নিলাম। এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ। পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়ে। শুলো হলো গায়ের বায়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতন খাড়া হয়ে থাকে। ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ের তলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পিছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পিছনে দুজন লোক, তারপর আমি, সর্বশেষ দুজন মাঝি।
হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণবাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজর পড়ল দলের পুরোভাগে ফকির সাহেব ছিলেন, তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামাচরণ বললেন, উফ, সর্বনাশ, এমন কাণ্ড কখনো! উফ! তার পিছনের লোক দুটি তখনও আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললেন, উফ, বাবুর ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, আহা গরিব লোক, আমি মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকে টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। চেয়ে দেখে মনে হলো বাঁ দিকের হেতাল ঝোপের মাথা তখনও নড়ছে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ, তাকবাক অনেক কিছুই জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানি নে ফকির সাহেবের যে কাউকে কোথাও খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যিই খুশি হলো। মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল। আমার অসতর্কতায় মারা পড়ল ও। বাঘের আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকারে আর কোনো উৎসাহই রইল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম, গুরুজি, ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত্র অবস্থায় আগে আগে এভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে, বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো।